বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ মাহফুজার রহমান সরকার, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস শুরু হওয়ার আগেই আমি বৈশ্বিক মহামারী তথা করোনা নিয়ে দুই চারটি কথা তোমাদের সাথে বলতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি। তোমরা জানো যে আমরা এক মহাসংকটকালীন সময়ে অবস্থান করছি। করোনা যেহেতু একটা ভাইরাস জনিত দুর্যোগ বা রোগ, এই রোগের থেকে আমাদের সচেতনতা এবং বিশেষ করে সতর্কতা থাকা একান্ত অপরিহার্য বিষয়। সো আমাদের যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিগুলো সেগুলো মেনটেন করা দরকার এবং পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা, সেই সাথে কোনো অবস্থাতেই আমরা অযথা যেখানে সেখানে ঘোরাফেরা করব না এবং সব মিলিয়ে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করব, এই আশাবাদ রেখে আমি আজকে আমার ক্লাস কার্যক্রমে চলে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ সার্বিক আলোচনা, দশম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়। আমরা সার্বিক আলোচনায় মূলত তিনটা, যেহেতু আমাদের মডেল টেস্ট হবে, সো এই সার্বিক আলোচনাটা আমরা তিনটা পর্বে ভাগ করব। তো আমরা আজকে প্রথম পর্বটি উপস্থাপন করব। বিশেষ করে প্রথম মডেল টেস্টে তোমাদের জন্য 4টা অধ্যায় নির্ধারিত থাকবে। অধ্যায় নম্বর প্রথম, দ্বিতীয়, 15 এবং 16। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের আমাদের শিরোনাম, প্রথম অধ্যায় থেকে আমরা ভাষা আন্দোলন, 6 দফা, যুক্তফ্রন্ট, বৈষম্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে মুজিবনগর সরকার, 7 মার্চের ভাষণ, সংবিধান, মুক্তিযুদ্ধের বিভিন্ন মানুষের অবদান, বঙ্গবন্ধু শাসনকাল প্রভৃতি ব্যাখ্যা করতে পারবে। 15তম অধ্যায় থেকে সামাজিক পরিবর্তন উপাদান, নারী ক্ষমতায়ন, এই বিষয় দুটি ব্যাখ্যা করা যাবে। 16 নম্বর অধ্যায় থেকে নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, জঙ্গিবাদ প্রভৃতি ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও সিলেবাস, সৃজনশীল লেখার ধরন, মানবন্টন সম্পর্কে আলোচনা করা হবে, করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দর করে আজকের আলোচ্য বিষয়গুলো লিপিবদ্ধ করে নাও। আজকে আমাদের প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় ভাষা আন্দোলন, 6 দফা। দ্বিতীয় অধ্যায়ে মুজিবনগর সরকার, সংবিধান, বঙ্গবন্ধু শাসনকাল 1972 থেকে 1975। 15তম অধ্যায় সামাজিক পরিবর্তন উপাদান, নারীর ক্ষমতায়ন। 16তম অধ্যায়ে নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, জঙ্গিবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে সার্বিক আলোচনাটা একটু আমি নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। তোমরা জানো যে প্রথম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের এসএসসি যে আসার মতো সৃজনশীলগুলো আমরা এক নজরে, মানে যে টপিকসগুলো থেকে সৃজনশীলগুলো সাধারণত এসে থাকে সেগুলো আমরা একটু জেনে নিই। সাধারণত ভাষা আন্দোলন থেকে এটা প্রতিবারই কোশ্চেন হয়ে থাকে। সো এটা আমাদের ভাষা আন্দোলনকে খুবই গুরুত্ব দিতে হবে। যুক্তফ্রন্ট, এখান থেকেও কোশ্চেন হয়ে থাকে। এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রতি যে ধরনের বৈষম্যগুলো আছে সেটা, আর হচ্ছে 6 দফা। এই 4টা বিষয় থেকে তোমরা যদি ভালো করে মানে পড়ো, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল, এই 4টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় থেকে সৃজনশীল ইনশাআল্লাহ আসবে। এরপরে স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে মুজিবনগর সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংবিধান, এই বিষয়টাকে আমরা উপেক্ষা করব না। মুক্তিযুদ্ধের বিভিন্ন মানুষের অবদান, বিশেষ করে ছাত্র সমাজ, খুব ইম্পর্টেন্ট বিষয়। নারী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, এছাড়াও বঙ্গবন্ধু শাসনকালটাকে আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে। এরপরে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যে বিষয়টা সাধারণত আসে, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান। তারপরে নারীর ক্ষমতায়নটা এখন নতুন আঙ্গিকে আলোচনা করা হচ্ছে এবং সারা বিশ্বব্যাপী এটা একটা নতুন একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর প্রতিকারের মধ্যে নারীর প্রতি সহিংসতা, আমরা আজকে পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের নারীর প্রতি সহিংসতা গুলো প্রত্যক্ষ করছি, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো সাধারণত আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের সৃজনশীল আঙ্গিকে আসতে পারে। এরপরে দুর্নীতি,
দুর্নীতিও একটা চলমান বিষয়। এই দুর্নীতি থেকেও সাধারণত সৃজনশীল আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। এছাড়াও জঙ্গিবাদ যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, সো জঙ্গিবাদটাও আমাদের আলোচনায় মানে বিশেষ করে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার আসি আমরা ভাষা আন্দোলন। আমরা এবার মূল আলোচনায় আসি। মূল আলোচনার শুরুতে আমি রেখেছি ভাষা আন্দোলন। আমরা জানি যে ভাষা আন্দোলন আমাদের বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ বা ভিত্তি। ভাষা আন্দোলন কাকে বলে? যে মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য যে আন্দোলন, সেটাই সাধারণত ভাষা আন্দোলন নামে পরিচিত। ভাষা আন্দোলনকে কিভাবে সূত্রপাত হয়েছিল? যে ভাষা আন্দোলনের সূত্রপাত তোমরা দুটি পর্বে ভাগ করবে। একটা হচ্ছে 1937 থেকে 1948 সাল পর্যন্ত একটা পর্ব বা পর্যায়। এই পর্যায়টা ছিল অনিয়ন্ত্রিত, লিখিত এবং সাধারণত প্রতিবাদ কেন্দ্রিক বা নিয়মতান্ত্রিক আন্দোলন। পরবর্তী পর্যায়ে 1948 থেকে 1952 সাল পর্যন্ত একটা পর্বে ভাগ করবে। এটা হচ্ছে মূলত চরম, চূড়ান্ত এবং রক্তক্ষয়ী পর্যায়। তোমরা দুইটি পর্বে সুন্দর করে প্রথম পর্বে কি কি ঘটনা ঘটছে এবং দ্বিতীয় পর্বে কি কি ঘটনা, এগুলো সাধারণভাবে সুন্দর করে লিপিবদ্ধ করবে। সাধারণত ভাষা আন্দোলন থেকে যদি আসে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি, তখন তোমরা পর্ব দুটি বিশ্লেষণ করবে। এরপরে ভাষা আন্দোলনের থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আসে যে ভাষা আন্দোলনের ফলাফল। ভাষা আন্দোলনের অনেকগুলো ফলাফল আসতে পারে। যেমন আমরা প্রথম, এটা বাঙালি জাতীয়বাদকে সুসংহত করে। এটা আমাদের 56% মানুষের অধিকার আদায়ের একটা প্রথম জাতিভিত্তিক একটা আন্দোলন, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী আন্দোলনগুলো আরো বেগবান হয়েছিল। এই আন্দোলনের ফলে আমাদের বাঙালিরা তাদের পরবর্তী যে মুক্তির যে চেতনা, এটা আরো বহুগুণ বৃদ্ধি পায় এবং সর্বোপরি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা একটি আমাদের যে সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়ে তুলতে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম ছিল। এরপরে আসেন যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তৎকালীন সময়ে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে যে 1954 সালে একটা প্রাদেশিক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রাদেশিক নির্বাচনে পূর্ব বাংলার প্রধান রাজনৈতিক দলগুলো মিলে যে ঐক্য জোট গঠন করে, সেটাই হলো যুক্তফ্রন্ট। তোমরা জানো যে যুক্তফ্রন্টে মোট 4টি দল অংশ নিয়েছিল, মানে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল 4টি দল। এই 4টি দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কৃষক শ্রমিক পার্টি, শেরবাংলা আইকে ফজলুল হক, এবং নিজাম ইসলামের সভাপতি ছিলেন মৌলানা আতাহার আলী, এবং গণতান্ত্রিক দলের সভাপতি ছিলেন মৌলানা হাজী দানেশ। এই 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্তফ্রন্ট 21 দফা কর্মসূচি দিয়েছিল এবং আওয়ামী লীগের এবং এই যুক্তফ্রন্ট 21 দফা কর্মসূচির মাধ্যমে নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করে। এই নির্বাচনে 16টি রাজনৈতিক দল অংশ নেয়, কিন্তু যুক্তফ্রন্ট 237টি আসন মধ্যে 223টি আসন পেয়ে নৌকা প্রতীকে ভোট দেয় এবং জনগণের ব্যালট পেপার ছিনিয়ে আনে, এবং নির্বাচনের ফলাফল যুক্তফ্রন্টের বিজয়। এবং আমরা জানি মুসলিম লীগের শোচনীয় পরাজয়। এবং আরেকটা বিষয় রেখেছি, সেটা হচ্ছে 6 দফা ভিত্তিক আন্দোলন। 6 দফা কি? 6 দফা হলো পূর্ব বাংলার গণমানুষের 6টি ন্যায্য দাবি। 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতির পক্ষ থেকে যে 6টি দাবি তুলে ধরেন, এটা ইতিহাসে 6 দফা নামে পরিচিত। 6 দফাটাকে তোমরা মূলত বিষয়বস্তু আঙ্গিকে সাজাবে। তো 6 দফার 6টি দফাকে তোমরা 3টা বিষয়ে সাজিয়ে লিখতে পারো। যেমন একটা প্রশ্ন আসে যে 6 দফাকে মুক্তি সনদ বলা হয় কেন? যে 6 দফাকে মুক্তি সনদ বলা হয় এই কারণে যে 6 দফায় 1 থেকে 2 নং দাবি হলো রাজনৈতিক মুক্তির কথা বলা হয়েছে, 3, 4, 5 এই দাবিগুলোতে অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে, 6 নং দাবিতে নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে, এবং 6 দফা মানুষের সকল অধিকারের কথা তুলে ধরে, এই জন্য 6 দফাকে মুক্তি সনদ বলা হয়। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ের আরেকটা টপিক বৈষম্য। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রতি যে বৈষম্য, সেটা হলো প্রধান বৈষম্যগুলো। এখানে অর্থনৈতিক বৈষম্যটা খুব গুরুত্ব দিতে হবে, কেননা এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এই অর্থনৈতিক মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত অর্থনৈতিক বৈষম্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের ব্রিটিশ স্টাইলে আমাদের এই পূর্ব বাংলা থেকে অর্থ সম্পদ পাচার করে নিয়েছে এবং ব্যাপক ব্যবধান অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিল। এজন্য এই 6 দফা, 21 দফা, 11 দফা এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে এই বৈষম্যগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এবার আমরা আসবো দ্বিতীয় অধ্যায়, স্বাধীন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, এবং এই অধ্যায়টা আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে। এই অধ্যায়ের মূল টপিক হলো ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। আমরা জানি যে 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য তৎকালীন সময় রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দেন, এটাই ইতিহাসের 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণের প্রেক্ষাপটটা খুব ভিন্ন, কারণ আমরা জানি যে 1977 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে দেয়নি। পরবর্তী পর্যায়ে হঠাৎ করে তারা গণপরিষদ অধিবেশন যখন স্থগিত করলো, সেই প্রতিবাদে 1 মার্চ ঢাকায় হরতাল, 2 মার্চ সারা দেশ, 2 মার্চ 1 মার্চ অনির্দিষ্টকালের জন্য গণপরিষদের অধিবেশন স্থগিত করা হলো। 2 মার্চ ঢাকায়, শুধুমাত্র ঢাকায় হরতাল পালনের আহ্বান জানানো হলো, এবং 3 মার্চ থেকে সর্বব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতির পক্ষ থেকে যে বিখ্যাত ভাষণ দেন, এটা ইতিহাসে 7 মার্চের ভাষণ নামে পরিচিত। 7 মার্চের ভাষণের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটা একটি মহাকাব্যিক ভাষণ। এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতির সামনে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন, এবং সশস্ত্র গেরিলা যুদ্ধের উদ্যত আহ্বান জানিয়েছেন। এবং আরেকটা বিষয়, এই ভাষণের মূল বৈশিষ্ট্য হলো 4টি। এই ভাষণে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। তার 7 মার্চের ভাষণের 4টি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। যে নাম্বার 1, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে দিতে হবে, সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। এর গুরুত্বটা খুবই শুধু প্রসারী কেন? 7 মার্চের ভাষণ এর মাধ্যমে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল, স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়েছিল, এবং 7 মার্চের ভাষণকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করতে পারি। এটা মূলত এই বিষয়গুলো এইভাবে লিখতে হবে যে 7 মার্চের ভাষণের গুরুত্বকে 3টা পর্বে ভাগ করবে। নাম্বার 1, বাঙালিদের থেকে গুরুত্ব হলো এই ভাষণ বাঙালিদেরকে একটা দ্বিধাবিভক্ত জাতিকে স্বাধীনতার মঞ্চ উজ্জীবিত করেছিল, এটা একটা পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে এই ভাষণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 লক্ষ মানুষের সামনে তিনি বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেছেন, এবং ভবিষ্যতে যে বাংলাদেশ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় যে এই ভাষণে গেটিসবার্গ ভাষণে বিশ্ব নেতৃত্বে এই ভাষণের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ করেছে, বা ইউনেস্কো এই ভাষণকে একটা ওয়ার্ল্ড সিকিউরিটি ভাষণ হিসাবে, বিশেষ করে পৃথিবীর ইতিহাসে যতগুলো বিখ্যাত ভাষণ আছে তার সাথে বিশেষ করে ইউনেস্কো এই বিশ্ব আর্কাইভাল ডকুমেন্টারি ফিল্মের অন্তর্ভুক্ত করে আমাদের মহান মুক্তিযুদ্ধকে একটি গ্রহণযোগ্য নতুন মাত্রা এনে দিয়েছে। এরপরে আমরা জানি যে আমাদের মুজিবনগর সরকার, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই সরকারটা খুবই গুরুত্বপূর্ণ। 1971 সালে 10 এপ্রিল এই সরকার গঠিত হয়, এবং এই সরকার কাঠামোটা হলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন? এই সরকারের আমরা জানি যে এর কাঠামো একটা ছিল যে সবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, এছাড়াও উপরাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম, আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, এবং আরো 6 সদস্য বিশেষ কমিটি এবং একটা উপদেষ্টা পরিষদ ছিল। এবং এই সরকারের কার্যক্রমগুলোকে তোমরা সুন্দর করে 2 ভাগে ভাগ করে আলোচনা করবে, একটা সামরিক কার্যক্রম এবং একটা বেসামরিক কার্যক্রম। সামরিক কার্যক্রম কি কি কাজ করেছিল সেগুলো সুন্দর করে লিখবে, এবং বেসামরিক কার্যক্রমগুলো কি কি কাজ করেছিল। যেমন সামরিক কার্যক্রমের মধ্যে 3টি ব্রিগেড ফোর্স, 11টি সেক্টর, কতগুলো সাব সেক্টর, সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, এগুলো সামরিক কার্যক্রমের অংশ। আর বেসামরিক কার্যক্রমের অংশ হিসেবে তোমরা অবশ্যই লিখবে যে মূলত একটা প্রশাসন ব্যবস্থা করে তোলা, দক্ষ প্রশাসন ব্যবস্থা, এছাড়া বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের দূতাবাস বা মিশন স্থাপন করা, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা, এগুলো হলো বেসামরিক কাজ। মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা, এটা সবার উপরে গুরুত্ব দিতে হবে। নারী, আমাদের মহান মুক্তিযুদ্ধের নারীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের অগ্রগামী সৈনিক, এবং তারা সেবা শুশ্রূষা করেছে, খাবার রান্না করেছে, এবং আমরা জাতি হিসাবে তাদেরকে এখনো সেভাবে মূল্যায়ন করেনি। বঙ্গবন্ধু সরকার সর্বপ্রথম আমাদের মুক্তিযুদ্ধের নারীদেরকে বিড়ম্বনা উপাধিত করেছে, এবং তারা যে একটা মুক্তিযোদ্ধা এখন স্বীকৃতি দিয়েছে। এছাড়াও ডক্টর ক্যাপ্টেন সীতারা বেগম
তারামন বিবি, কাফন বিবি, এরা মহান মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধা হিসাবে মানে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণমাধ্যম যে মাধ্যমে জনগণের বিভিন্ন খবরাখবর, তথ্য, সংবাদ উপস্থাপন করে সেটা গণমাধ্যম। গণমাধ্যমের মধ্যে আমাদের বাংলাদেশ বেতার আসবে, বিভিন্ন বিবিসি আসবে, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসবে। প্রবাসী বাঙালিদের ভূমিকা এটা তোমরা সুন্দর করে তোমরা বইয়ের আলোকে এটা পড়ে নিবে আর কি। এরপরে সংবিধান প্রণয়নের পটভূমি, এটা হলো বঙ্গবন্ধু শাসনকালের মধ্যেই পড়ে। বঙ্গবন্ধু শাসনকালে একটু বলি, 72 বছর তিনি শাসন করেছেন 1972 থেকে 1975। এই শাসনের মধ্যে তিনি প্রথম একটা সংবিধান উপহার দিয়েছেন। এরপরে তিনি গণপরিষদ গঠন করেছেন এবং এরপরে তিনি যে কাজটি করেছেন, জাতীয় শিক্ষানীতি 38,000 প্রাথমিক বিদ্যালয়কে তিনি জাতীয়করণ করেছেন এবং তিনি সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় বিপ্লব কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার একটা পরিকল্পনা নিয়েছিলেন। এছাড়াও তার বঙ্গবন্ধুর রাষ্ট্রনীতি মূল বৈশিষ্ট্য সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। এবং এরপরে আমরা 15তম অধ্যায় দেবো বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এই বাংলাদেশের সামাজিক পরিবর্তন কি, এটা সংখ্যাটা একটু ভালো করে জানতে হবে। যে সাধারণত সমস্ত মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলা হয়। সামাজিক পরিবর্তনের মূল উপাদানগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। যে প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান সাধারণত নদী ভাঙ্গন, বৈশ্বিক উষ্ণায়ন, এই বিষয়গুলো আসবে এখানে। আমাদের বাংলাদেশের সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া জৈবিক উপাদানের যে জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, এগুলো জৈবিক উপাদান ছিল। সাংস্কৃতিক উপাদান মধ্যে তোমার বিভিন্ন ধর্মীয় পুস্তক, ধর্মীয় গ্রন্থ, এছাড়াও মহামানবের আত্মজীবনী, এছাড়াও ভ্রমণ, এগুলো হলো সাংস্কৃতিক উপাদান। শিক্ষায় জাতি মেরুদণ্ড। শিক্ষা একটি সমাজের ব্যাপক পরিবর্তন আনতে পারে এবং এটা সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান। শিক্ষার মাধ্যমে অন্ধতা, কুসংস্কারিতা দূর হয়। প্রযুক্তি, বিজ্ঞানের ব্যবহারিক এবং প্রয়োগিক দিকটাই প্রযুক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিল্পায়ন, নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন হচ্ছে, শিল্পায়নটা কি, যে প্রক্রিয়ায় সাধারণত গ্রামীণ কৃষি অর্থনৈতিক পরিবর্তে যান্ত্রিক শিল্পের আমূল পরিবর্তন বা বৈপ্লবিক পরিবর্তন ঘটে, সেটাই হলো শিল্পায়ন। এবং শিল্পায়নের ফলেই হলো নগরায়ন। নগরায়ন কি, এটা একটা প্রক্রিয়া, কারণ যে প্রক্রিয়ায় গ্রামগুলো ক্রমশ শহরে রূপান্তরিত হয়, সেটাই হলো নগরায়ন। এছাড়াও যোগাযোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটা স্থল যোগাযোগ, আর একটা হচ্ছে আকাশ এবং প্রযুক্তিগত যোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 16তম অধ্যায়ে বাংলাদেশের প্রতিকূল সামাজিক সমস্যার প্রতিকার গুলো আলোচনা করব। যে এখানে প্রথম যে বিষয়টা হলো নারী প্রতি সহিংসতা। নারী প্রতি সহিংসতা কি, একজন নারী হওয়ার কারণে সাধারণত তাকে যে নিগ্রহ করা হয়, তার প্রতি যে শারীরিক মানসিক ভাবে যে হ্যারাসমেন্ট করা হয়, সেটাই হচ্ছে নারী প্রতি সহিংসতা। নারী প্রতি সহিংসতা প্রতিরোধে অনেকগুলো আইন আছে। কেন এই নারী প্রতি সহিংসতা, এগুলো ডেফিনেটলি সুন্দরভাবে তোমাদের পাঠ্যপুস্তকে উপস্থিত। তার মধ্যে আমি বলেছি দারিদ্রতা, নারী পরনির্ভরশীলতা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার চরম অবনতি, মূল্যবোধের অবক্ষয়, এগুলো হলো নারী প্রতি সহিংসতার ধরন। এছাড়াও নারী প্রতি সহিংসতার কারণ অনেক আছে। যে ফতোয়া, ইফকিজিং, এসিড নিক্ষেপ, শিশু ও নারী পাচার, এগুলো নারী প্রতি সহিংসতাকে উস্কে দিচ্ছে। এই নারী প্রতি সহিংসতা বন্ধ করা দরকার। এই জন্য সরকার আইন প্রণয়ন করেছে। 2000 সালে নারী ও শিশু নির্যাতন আইন, 2002 সালে এসিড দমন আইন, 2010 সালে আবার সংশোধিত এসিড দমন আইনে নারী প্রতি সহিংসতাকে মানে নিরুৎসাহিত করা হয়েছে। এবং সেই সাথে নারী প্রতি সহিংসতা বন্ধে আমাদের সামাজিক সচেতন প্রয়োজন এবং সামাজিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ধর্মীয় ভাবে আমাদের জীবনযাপন, এগুলো আমাদের নারী প্রতি সহিংসতা প্রতিরোধে এবং গণমাধ্যম, সংবাদপত্র এবং মানববন্ধন, এর মাধ্যমে আমরা সচেতন হয়ে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করছি এবং আইনের যথাযথ প্রয়োগ, এটাও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এছাড়াও আছেন জঙ্গিবাদ। এটা একটা বৈশ্বিক সমস্যা। মিলিটান্ট ইংরেজি শব্দ এবং মিলিটার ল্যাটিন শব্দ থেকে সাধারণত জঙ্গি কথাটি এসেছে, যার অর্থ হচ্ছে সৈনিক হিসাবে কাজ করা। জঙ্গিবাদ কি? জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। মূলত জঙ্গি রচিত ধ্যান ধারণা, বিভিন্ন মতাদর্শ
এর উপর ভিত্তি করে যে মতবাদ সেটাই হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা, বিশেষ করে আমরা জানি যে আমাদের এটা বাংলাদেশের সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী। বিশেষ করে বোম্বে তাজ হোটেল এবং আমাদের এই যে কিছুদিন আগে আমাদের হোলি আর্টিজান শো, একযোগে 64টি, এর আগে বাংলা ভাই যে 64 যেটা বোমা বিস্ফোরণ, এর মধ্যে দিয়ে বাংলাদেশের জঙ্গীয় তৎপরতা বৃদ্ধি পায়। এছাড়া লস্কর ই তৈবা, এছাড়াও আরো আইএস ভিত্তিক যে মধ্যপ্রাচ্যের যে জঙ্গি সংগঠন, এগুলো আমাদের বিশ্ব জঙ্গিবাদকে তৎপরতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে দুর্নীতি আমাদের আরেকটি মহা সামাজিক সমস্যা। বিশেষ করে দুর্নীতি একটি জাতির চরম দুর্যোগ। আমরা দুর্নীতি কাকে বলবো? সাধারণত নীতি বহির্ভূত কাজকেই দুর্নীতি বলে অভিহিত করতে পারি। সাধারণত দুর্নীতিটা অন্যায়ভাবে, অযাচিতভাবে হাইলাইট দিয়ে যে কোনো ভাবে মানুষকে হয়রানি করে যে অর্থ কিংবা প্রতিপত্তি বা ক্ষমতা অর্জন করা হয়, সেটাই হচ্ছে দুর্নীতি। দুর্নীতির নিবারণের জন্য আমাদের মতামত এবং আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসনের জন্য নাগরিককে সচেতন হতে হবে, আমাদের যে গণমাধ্যমকে সক্রিয় হতে হবে এবং বাংলাদেশের সাংবিধানিক আইন কার্যকর করতে হবে এবং স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা দরকার। এর মধ্য দিয়ে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি এবং আমাদের আইনের বাস্তবায়ন শুধু কাগজে কলমে থাকতে হবে না এবং ধর্মীয়ভাবে আমাদের জাগরণ দিতে হবে, মূল্যবোধগুলোর চর্চা করতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা স্তরে যার যার অবস্থান থেকে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্নের ধরন বা আমরা রেখেছি। বিশেষ করে যেমন এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে, আমি একটু উত্তরগুলো বলছি। কবর নাটকটি কে রচনা করেছেন? কবর নাটকটি রচনা করেছেন জহির রায়হান। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? প্রেসিডেন্ট আইয়ুব খান 1959 সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন। মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়? 1972 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। নৈরাজ্য কি? সামাজিক বিশৃঙ্খলা চরম রূপকে বলা হয় নৈরাজ্য। মৌল কাঠামো কি? সাধারণত অর্থনীতিতে ভোগ, বিনিয়োগ, বন্টন এবং উৎপাদন, এগুলোই হচ্ছে মৌলিক কাঠামো নামে পরিচিত। এটা মৌল কাঠামোর উপর ভিত্তি করে সামাজিক পরিবর্তন ঘটে। আগরতলা মামলার শিরোনামটা কি ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। 21 দফার প্রথম দাবি কি ছিল? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। শিশু কারা? 1974 সালের বাংলাদেশের সাধারণত 18 বছরের নিচে যারা অবস্থান করছে তারাই শিশু হিসাবে পরিগণিত। বাংলাদেশের শিশু আইন অনুযায়ী 6 থেকে 14 বছরের মধ্যে যারা অবস্থান করছে তারাই শিশু বলে। শিশু কারা? ইউনেস্কো একটি নতুন সংশোধনী এনেছে, শিশুর সংজ্ঞা নির্ধারণ করেছে যে সাধারণত 18 বছরের নিচে যারা অবস্থান করবে তাদের বয়সটাই শিশুকাল হিসেবে বিবেচিত হবে। মাতৃকল্যাণ বলতে প্রসূত মায়েদের কল্যাণের জন্য যে কার্যক্রমগুলো বা যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটাই হলো মাতৃকল্যাণ। যেমন মায়ের পরিচর্যা, মা ও শিশুর পুষ্টিকর খাবার, এগুলো মাতৃকল্যাণ হিসেবে পরিচিত। সড়ক দুর্ঘটনা কাকে বলে? রাস্তা বা সড়ক, যানবাহন কিংবা দক্ষ অদক্ষ ড্রাইভারদের অবহেলাজনিত কারণে যে দুর্ঘটনা ঘটে সেটাই হলো সড়ক দুর্ঘটনা। এটা একটা আমাদের সামাজিক সমস্যা। আরেক ফাল্গুন রচনা করেছেন জহির রায়হান। পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ জনদল গঠন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ল্যাকটেটিং মাতার সহায়তা তহবিল কি? শহর অঞ্চলের কর্মজীবী মায়েদের বা শ্রমজীবী মায়েদের দ্বারা গঠিত একটি তহবিল, অর্থনৈতিক বা আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয় ল্যাকটেটিং মাতার সহায়তা তহবিল। নেপাল সংবিধানের কত নং অনুচ্ছেদ বর্ণিত আছে? নেপাল বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদে নেপাল এর কথা বর্ণিত আছে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এক্সট্রিমলি সরি যে আসলে প্রথম যে কোশ্চেনটা কবর নাটকটি কে রচনা করেছে, এই কোশ্চেনের উত্তরটা একটু সংশোধনী দিচ্ছি। আসলে কবর নাটকটি রচনা করেছেন আমাদের বিখ্যাত নাট্যকার মনির চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তাহলে কবর নাটকটি রচনা করেছেন মনির চৌধুরী। অনুধাবনমূলক কোশ্চেনগুলো। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো একটি জাতির সমষ্টিগত চেতনা, একই ভাষা, একই শিক্ষা, একই সংস্কৃতি এবং একই ভৌগোলিক অবস্থানের মধ্যে থেকে বাঙালিরা যে সুদৃঢ় জাতীয় ঐক্য স্থাপন করেছে, এটাই হলো
জাতীয়তাবাদ, ভাষা আন্দোলন হলো বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। 6 দফাকে কেন মুক্তি সনদ বলা হয়? সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এটা কোশ্চেন আগে বলেছি যে 6 দফার মধ্যে শিক্ষার্থী বিন্দু তোমরা জানো যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো যে এই আঙ্গিকে হয়ে থাকে সাধারণত, যেমন জাতীয়তাবাদ কি, 6 দফাকে কেন মুক্তি সনদ বলা হয়, দ্বিতীয় বিপ্লব কর্মসূচি কি, এই কোশ্চেনগুলো যেহেতু আমি আলোচনার মধ্যেই রেখেছি, সো এই কোশ্চেনগুলো সুন্দর করে তোমরা ভালো করে আয়ত্ত করে নেবে। এবার আসি সিলেবাস, মানবন্টন ও সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম। প্রথমে প্রশ্নের মানবন্টন। সৃজনশীল প্রশ্নের আমাদের মার্ক থাকবে 70, টোটাল 11টি প্রশ্ন থাকবে, প্রতিটি পূর্ণমান 10 করে। 7টি প্রশ্নের জন্য আমাদের নির্ধারিত মার্ক হবে 7 × 10 70। বহুনির্বাচনে 30টা থাকবে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1। 30টা প্রশ্নের জন্য 1 × 30, সাধারণত 30। এই যে টোটাল 100 মার্ক নিয়ে আমাদের আসন্ন মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। তাহলে আমরা এই কোশ্চেনগুলো লেখার এখন কি পদ্ধতি নেব এটা আমরা অনেকেই জানি না, বিশেষ করে বাংলাদেশ বিশ্ব পরিচয় যেহেতু একটা দীর্ঘ মানে লেখার একটা প্রবণতা তোমাদের মাঝে থাকে, কিন্তু আসলে দীর্ঘ লিখতে হয় না। প্রশ্নটা বুঝলে আমাদের সৃজনশীলটা আগে বুঝতে হবে। সৃজনশীল প্রশ্নগুলো লেখার পদ্ধতিটা জ্ঞানগুলো কিভাবে লিখবে তোমরা জানো, জ্ঞানগুলো যেহেতু মেমোরাইজ, এটা একটা মুখস্থ নির্ভর, সাধারণত অল্প কথায় এক কথায় জ্ঞানমূলকটা হবে। যেমন আমি যদি কোশ্চেন করি যে মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়, তোমরা এক কথায় যে মুজিবনগর সরকার 1972 সালে 10 এপ্রিল গঠিত হয়, বা এক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপরে অনুধাবনমূলক কোশ্চেন। অনুধাবনমূলক কোশ্চেন এখানে দুইটা আঙ্গিকে হবে, একটা হচ্ছে জ্ঞান এবং তোমরা কি বুঝতে পারলে সেটা বোঝার উপর ভিত্তি করে এই অনুধাবনমূলক কোশ্চেনটা হয়ে থাকবে। সাধারণত যেমন জাতীয়তাবাদ কি, আমি এক কথায় এখানে আগে প্রথমে জ্ঞানমূলক কোশ্চেনটা তোমাকে কভার করতে হবে। বিশেষ করে যেমন জাতীয়তাবাদ একটি জাতির সমষ্টিগত চেতনা, এটা জ্ঞানের অংশগ্রহণকে নির্দেশ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুধাবনমূলক কোশ্চেনটি মূলত 2 বা 3 লাইনের মধ্যে আমরা লেখা সম্পূর্ণ করব। এরপরে প্রয়োগমূলকের যে লেখার ধরনটা সেটা হচ্ছে এখানে জ্ঞান, অনুধাবন এবং বাস্তবে প্রয়োগ করার সমন্বয়ে এটা লিখতে হবে। আর উচ্চতর দক্ষতা সাধারণত এখানে অনেকে কোশ্চেন করতে পারো যে কিভাবে লিখবো। সাধারণত এটা কোশ্চেনের উপর ভিত্তি করে এটা সাধারণত 2 পেজ লেখা যাবে, অথবা 1 পেজ লিখে 1.5 পেজ লেখাও যেতে পারে। এবং এটা কোশ্চেনের আঙ্গিকে তোমরা যেহেতু 4 মার্ক সেই আঙ্গিকে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আরেকটা সংশোধনী আমি দিচ্ছি এখানে। মুজিবনগর সরকার 1971 সালে 10 এপ্রিল গঠিত হয়েছিল। সো আমি এক্সট্রিমলি সরি, তোমরা ভালো থাকবে এবং আমাদের ক্লাস আজ এখানেই পরিসমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।